পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বয়সের একটা, কিন্তু ওইভাবে দেখেন কিনা? এই বিষয়গুলো তো আছেই, মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে। আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। শেষ করতে চাই, এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে, অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা, যদি আমি পজিটিভ অর্থেও বলি, পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বয়সের একটা, কিন্তু ওইভাবে দেখেন কিনা? এই বিষয়গুলো তো আছেই, মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক। তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো এইগুলো নিয়ে মতানৈক্য, মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে। ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন, যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা? আমার মনে হয় না, টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না, এই কথাটা বলতে গিয়ে, কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম। এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায়, জনসম্মুখে হাস্যকর পরিস্থিতি। কিন্তু ঠিক আছে, আমি এই প্রসঙ্গে একটু অন্য প্রসঙ্গে যাই। অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি সেইখান থেকে আসলে সরাসরি এই প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম, জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি আমার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহ নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণঅভ্যুত্থানের সময়, সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাখা, পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা। তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে, ফর্মাল দায়িত্ব আসছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম, জুলাই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য। আমাদের যে ঐকমত্য কমিশনের 1 মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তারপরে সংস্কার কমিশন, যেই সংস্কারের, আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল, যে সংস্কারের রিপোর্ট গুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে। এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি, সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই, কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে। তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি, এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে, যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে
নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে, কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকারে আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি তিনটা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের আসলে। এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। ওকে, তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না? আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অলরেডি রাজনীতিতে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই। নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না। এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন, আপনি সংস্কার কমিশনগুলি, জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আপনি বলছিলেন, কিন্তু অ্যাপারেন্টলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন, যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল, সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না। জামায়াতে ইসলামীও এটাতে আসলে তার প্রকাশ করেছে। অন্যান্য রাজনীতিগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে। অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে। আমি যদি বিটিভির ফ্রেমিংয়ের কথা বলি, বিটিভির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন, তাকে দেখানো হচ্ছিল। এটার কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন, এরকম মনে হয় আপনার? এই রাজনৈতিক বিষয়ে বোধহয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত 6-7 মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে। অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথেই হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই, ফলো আপটা হয় নাই। বাট প্রধান 3 দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি, বিএনপি, জামাত এবং এনসিপির সাথে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐকমত্যে এসে এই পেপারটা দেওয়া হয়েছে। তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি, সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে, তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না। যতদূর আমি জানি যে 10-15% ঐকমত্য ছিল না, যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে মনে করেন 2024 সালের 5ই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম, সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে, তো সেই জায়গা থেকে ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে। এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে। সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে। তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক দ্বিমত থাকতে পারে, তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত থাকার কথা না। ওকে, জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা বলবো। একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি। প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ, যেমন ধরেন মন্ত্রী হিসাবে, মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন, সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন, কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সে সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন, তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও
বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না, মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন। আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন? প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের না, বিমানবন্দরে আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলেও ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা আহ, গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা। এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়। আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেইলেন্স করা হয় এবং মানে রাষ্ট্রের সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেইলেন্সের না, আমি একটু জানতে চাই এই সার্ভেলেন্সটা কি এবং আপনার, এই সার্ভেলেন্সটা কি আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং মনে করেন। আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত। কিন্তু এইটাকেও তো ভিন্নভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে একটা ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে না, কিন্তু আপনার না, দেখছে হচ্ছে আপনি খাইতে গেছিলেন ও, হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে না না সম্পৃক্ত। না না, ওরা ওরা ওইটা এনসিপির ওইটা সাথে না, না, ওরা ওইটা না। ওরা ওই ইয়াতে ওরা ছাত্র অধিকার পরিষদে আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের সাথে বাকচাষের এখন আচ্ছা ছাত্র আচ্ছা, এই রাজনীতির সাথে গণতান্ত্রিক ছাত্র সম্পৃক্ত। সংসদের হ্যাঁ সাথে, হ্যাঁ, গণতান্ত্রিক হ্যাঁ। ছাত্র সংসদের তো সাথে। মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে, আসিফ মাহমুদের সহযোগীরা সব মদ খেয়ে মাতাল হয়। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেইলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। হুম। না, আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কয়জন একজন তারকা আছেন, আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন। সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেজন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এইভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য জাতীয় স্বার্থে
না, জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। হুম। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত ওকে, বিষয়, যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়, এটা এবং তো আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয় যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং অনেকেই অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে জি। অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল, তারাও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে, তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়। তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার তো আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাত দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন তো আমি এটা ছাপবই, কিন্তু বা প্রকাশ করতেই চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে, মানে আমরা না, কি করবো? না, খালেদ ভাই, আপনার আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার ইনভেস্টিগেশনও করবেন, আপনি অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা এর কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, ওকে, এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি ওটা আমি আসলে এটার দেখছেন। প্রসঙ্গে আমি এটার হ্যাঁ। প্রসঙ্গে আলাদা করে আসবো, হুম। কারণ এই ব্যাপারগুলি আপনি হুম। আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ, তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো। আপনার বাবা